চলো গল্প শুনি বাই সুচিস্মিতায় তোমাকে স্বাগত। যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ নিয়ে শুরু করছি আজকের গল্প, বাণী বসুর লেখা রেণুকা। তো চলো শুরু করা যাক। মা, মা, দেখে যাও, তোমার পুত্রবধূ নিয়ে এসেছি। সময়টা সন্ধ্যা। ঝাঁকে ঝাঁকে নিড়ে ফিরছে পাখিরা, কাকলিতে ভরে যাচ্ছে 10 দিক। টিয়া, তিতির, ময়না, চড়ুই, কাক, ফিঙে, বুলবুলি, চাতক, চকর। পূব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে দক্ষিণে, যার যেখানে নীড়। অস্তমান সূর্য যেটুকু মুখ দিগন্তের ওপরে এখনও ভাসিয়ে রেখেছে তা বারে বারে ঢাকা পড়ে যাচ্ছে ঝাঁক বাঁধা পাখিদের পাখার আড়ালে। আকাশের রং দুধে আলতা, মৃদু মন্দ হাওয়া বইছে। এখনও তুলসী মঞ্চে দীপ জ্বলেনি, তবে আয়োজন চলছে। ঘরে ঘরে বধূরা কন্যারা মাটির প্রদীপে তেল ঢালছেন, সলতেটি ভিজিয়ে ঠিকঠাক বসিয়ে দিচ্ছেন দ্বীপের মুখ বরাবর। নদী থেকে সন্ধ্যা স্নান সেরে সিক্ত বসনে কেউ কেউ কুটিরেও ফিরছেন। কুটিরে ফিরে আহ্নিকের জোগাড় করবেন। জুড়িয়ে আসছে দিনের কোলাহল। এখন পূজা, এখন ধ্যান, এখন স্তিমিত প্রদীপের আলোয় পঠিত বিষয় আলোচনা। বৃথা বাক্য নিষিদ্ধ, কিন্তু একেবারেই যে হয় না তা বলি কী করে। তবে স্বর নিচু। মেয়েগুলি সপ্তপর্ণীর তলায় বসে নিজেদের মধ্যে কী সব গুঁড়ো কথা বলা বলি করছে, বিনা শব্দে হাসছে। সন্ধ্যার ফুলগুলি ফুটে উঠেছে একে একে, সৌরভে ভরে উঠেছে বন। ছেলের ডাকে বেরোতে গিয়ে কিছুর মধ্যে কিছু না দড়াম করে আচার খেলেন সত্যবতী। সত্যবতী কে তিনি? তিলক বিস্তৃত কৃষ্ণদ্বৈপায়নের মা? কুরুবংশীয়দের পিতামহী? না, এ সত্যবতী সে সত্যবতী নন। তিনি ছিলেন ধীবর কন্যা, জেলেদের মেয়ে। শান্তনুর বংশের মান বাড়াতে অনেক আষাঢ়ে গল্প অবশ্য তার জন্ম নিয়ে বানানো হয়েছিল। তিনি নাকি রাজা উপরিচর বসুর কন্যা। মৎস্যি পেটে জন্মান, তারপর ধীবর পিতার কাছে বড় হয়ে নিজ কুলসম্মত পাটনির কাছে নিযুক্ত হন। যে বসুর কন্যাই হন, হয় ছিলেন অবৈধ জাতক, আর নয়তো সোজাসুজি জেলেরই মেয়ে, রূপসী, প্রখর বুদ্ধিশালিনী, কিন্তু শূদ্রা। এ সত্যবতী কিন্তু রাজকন্যা, সত্যি সত্যি বড় ঘরের মেয়ে। যে সে রাজা নয়, একেবারে চন্দ্রবংশীয় পুরুরবার অধস্তন দশম পুরুষ কুশাশ্বর নাতনি, রাজা কৌশিক গাধীর মেয়ে। সেই সত্যবতী ছেলের ডাকে কুটির থেকে বেরোতে গিয়ে দড়াম করে আছাড় খেলেন। ভেতরে 2টি চালাঘর, তার বাইরে উঠোন, উঠোনের ওদিকে বিরাট মণ্ডপ, মাথায় ছাউনি। এখানেই বিদ্যাভ্যাস করে ছাত্ররা, এখানেই সই। উঠোনটি ঘিরে আরও কয়েকটি ঘর আছে, পাকঘর, দেউলঘর, ভাণ্ডারঘর। বাঁদিকে প্রাচীর, একটি ক্ষুদ্র দরজা দিয়ে ওদিকে কপা গেলে বিশাল গোশালা দেখা যায়। মণ্ডপদ্বার থেকে ডাকছে ছেলে, শাঁখের মতো গম্ভীর জোরালো আওয়াজ। কিঞ্চিদধিক 2 ছাত্রকে একত্রে উপদেশ দেয়। হাঁক দিলে 8 ক্রোশ দূর থেকে শোনা যাবে। ভেতরের ঘরে কুলুঙ্গি থেকে তেলের পাত্রটি বার করছিলেন সত্যবতী। এমন সময়ে হঠাৎ ছেলের ডাকে তাড়াতাড়ি আসতে গিয়ে এই বিপদ। এই অলক্ষণের কথা তাকে জানাবেন না সত্যবতী, কখনো না। কোঁকাতে কোঁকাতে উঠে দাঁড়ান, কণ্ঠ যতদূর সম্ভব স্বাভাবিক করে বলেন, দাঁড়াও বাচ্চা, একটু ধৈর্য ধরো, প্রদীপটা খুঁজে পাচ্ছি না। কয়েক মাস হলো পুত্র যমদগ্নি উপযুক্ত ভার্যার সন্ধানে যাত্রা করেছেন। তিনি উদ্যোগী হয়েছিলেন, যদিও ভ্রমণে যেতে মোটেই বলেননি। 200 ছাত্রের কুলপতি আচার্য যমদগ্নি। ঋষি বলে খ্যাতিক্রমে বাড়ছে। এতগুলি নবীন বয়সের ছেলের অন্নপাক, তার উপরে বিশাল কুটির, তার প্রাঙ্গণ, তার ঘরগুলি, এসবের পরিচর্যা ইদানিং তিনি আর করে উঠতে পারছেন না। মহর্ষি ঋচিক গত হয়েছেন, 2 বছর পূর্ণ হলো। এরই মধ্যে তার অর্ধেক শক্তি শেষ। অন্যান্য ঋষিপত্নীরা অবশ্য বলে থাকেন তিনি সত্যবতী নাকি বশিষ্ঠ, জায়া, অরুন্ধতী মতোই সাধ্বী।
তাই স্বামীর প্রয়াণের পর বিচ্ছেদ ব্যথায় আর প্রাণ ধারণ করতে চাইছেন না। কিন্তু অন্তরতম সত্য তা নয়, সে কথা জানেন একা সত্যবতী। সেই যে সপ্তদোষী কন্যা বিধ্বস্ত তরুণী ভার্যা হয়ে এ তপবনের কুটিরে ঢুকলেন, তারপর থেকে মনে হয় যুগের পর যুগ বুঝি চলে গেছে এক গোপন বৃদ্ধের তটস্থ সেবায়। বৃদ্ধ স্বামী যে কি অভিশাপ তা তরুণী স্ত্রী মাত্রই জানে। ছিলেন তেমনই সন্দিগ্ধ স্বভাব, হাড় মাস জ্বালিয়ে খেয়েছেন একেবারে। এতদিনে যখন সে শান্তি পাওয়া গেছে একটু, তখন আবার পুত্রের গৃহচর্চা করতে গিয়ে দেখলেন শরীর মন কোনোটারই আর সম্মতি মিলছে না, ভালো লাগছে না আর। দীর্ঘ একটি ব্যর্থ জীবন, মন সংসার বিমুখ হয়েছে, মৃত্যুতেও অরুচি নেই। তাছাড়া তিনি জানেন এই ঋষিরা পাণ্ডিত্যের মোহে ছাত্রকুলের ভক্তিপূর্ণ প্রশংসার মদগর্ভে আচ্ছন্ন হয়ে যৌবনকালটা কেমন কাটিয়ে দেয়। সকালে দুপুরে বিকেলে সর্বক্ষণ চলছে বিদ্যাচর্চা, কতগুলি নিয়ম শৃঙ্খলা পালন আর শ্রুত বিদ্যা কণ্ঠস্থ স্মৃতিস্থ করা। তারপর পৌরকি বৃদ্ধ বয়সে দেহধর্মের তাড়নাতেই হোক আর পুণ্যাম নরকের ভয়ই হোক, হঠাৎ দ্বার পরিগ্রহের জন্য ব্যাকুল হয়ে ওঠা। তার পুত্রের বেলাতেও এর ব্যতিক্রম হবে না। আবার আরেকটা ঋচিক সত্যবতী, তাই তিনি দিনে রাত্রে পুত্রের পিছনে লেগে থেকেছেন। দেরি করো না বাছা, আর দেরি করো না, ঘরে বধূ আনো, সংসার ধর্ম পালন করো। মার পারে না। আহ মা, প্রথম প্রথম বড় বিরক্ত হতো যমদগ্নি। আমার সংসার ধর্ম পালন করার সময় কোথায় মা? দেখছো না ছাত্রকুল কমে বেড়েই চলেছে। তবে তোমার এই গুরুকুল, গোধন, প্রাত্যহিক অগ্নিসেবা, হোম যজ্ঞ এসবের দায় কে নেবে বাবা? আমি আর পারি না। বেশ, শিষ্যগুলিকে কাজ ভাগ করে দিই তবে। করে তো, কিন্তু সবই যদি করতে হয় ওরা পাঠ্যাভ্যাস করবে কখন? ওরা কি তোমার গুরুকুলে দাসত্ব করতে আসে? দিনের পর দিন বলে বলে অবশেষে কয়েক মাসের জন্য ছেলে দেশ ভ্রমণে গেল। সমাবর্তন তবে সবে শেষ হয়েছে, দক্ষিণাও এসেছে অনেক। নতুন ব্রহ্মচারীগুলি আসতে শুরু করেছে। ছেলে এসে বলল, একটু দেশান্তরে যাচ্ছি মা। কি বিশেষ কাজ বাছা? আমাকে বলা যায় না? বলা যাবে না কেন? আমি ভার্যার সন্ধানে যাচ্ছি মা। ভৃগু বংশের উপযুক্ত মহাত্মা ঋচিকের যোগ্য পুত্রবধূ, তোমার পুত্র কুলপতি যমদগ্নির মনোবৃত্ত অনুসারিণী পত্নী। তোমার এই ছাত্রকুল, পুরনোরা অতীত বিদ্যার চর্চা করবে, ওরাই নতুনগুলির ভার নেবে। তুমি কিছু ভেবো না মা। নির্বাক হয়ে গিয়েছিলেন সত্যবতী। ভার্যার সন্ধানে দেশান্তরে যেতে হবে কেন? এই তপবনে কি ঋষিকন্যা নেই? ঋষিকন্যা অনুরাধা রয়েছে, সুযশা পুত্রী রুচি ও তরিদ্যতি, সুমতি ও সুপালিকার পিতা নেই। অভিভাবক পিতামহ, রত্নাবলীর পিতা সূর্যবংশীয় রাজাদের কুলপুরোহিত। এইসব মেয়েরা শিশুকাল থেকেই তপবনের আচার আচরণে অভ্যস্ত। গুরুকুলের সান্নিধ্যে বড় হবার সুবাদে অনেকেই বেদ সংহিতা কণ্ঠস্থ। গৃহকর্মে স্বভাবতই নিপুণা সবাই, জানে কিভাবে ধান কুটতে হয়, অসময়ের জন্য নিবার ধান কিভাবে নতুন মাটির কলসিতে সংগ্রহ করে রাখতে হয়, গরুগুলির কোন অসুখে কোন ঔষধি লাগে, পূর্ণিমা বা অমাবস্যায় পালনীয় রীতিগুলি কী কী, কীভাবে নিত্য হোমের জোগাড় করতে হয়, নিত্য হোমের সঙ্গে পৌর্ণমাসীর কী তফাৎ। সুশ্রী সুভাষিনী কন্যা সব, এদের যে কোনো একটিকে পুত্রবধূ হিসাবে পেলে নিশ্চিন্ত হতেন তিনি। সামনে অতগুলি বিবাহযোগ্য ভৃগুদের উপযুক্ত শ্রীমতী গুণমতী মেয়ে থাকতে যোগ্যতা খুঁজতে কোথায় চলল যমদগ্নি? যতই হোক মহাপণ্ডিত কুলপতি ছেলে, কথাটা মুখে বলতে আর পারলেন কই। আজ আসন্ন সন্ধ্যায় দ্বারের বাইরে দাঁড়িয়ে সেই ছেলে, কে জানে কোথা থেকে কেমন বধূ সংগ্রহ করে আনলো। তিনি তো প্রথমেই আছাড় খেলেন। ধান দুর্বা মধু এবং দ্বীপ সংগ্রহ করে শঙ্কিত মনে বাইরে এসে দাঁড়ান সত্যবতী। তুলসী মঞ্চে একটি প্রদীপ নামিয়ে নমস্কার করেন।
দূর দূর থেকে শাঁখের আওয়াজ ভেসে আসছে। শাঁখটি তুলসীতলায় নামিয়ে রেখে বধূ বরণ করতে চললেন সত্যবতী। হে কি, এ কে? হাতের প্রদীপ তুলে কেঁপে ওঠেন তিনি। কাঁপা হাতে ওষ্ঠাধরে মধু দেন, শিরে ধান দুব্বা, অস্ফুষ্টে উচ্চারণ করেন আশীর্বাদ। প্রণত বধূ উঠে দাঁড়ায়, দুই চোখ ছাপিয়ে হঠাৎ জল ভাসিয়ে দেয় গাল। বধূরও, শ্বশ্রুরও। কত যুগ আগে যেন এই মুখটিই দেখেছিলেন কোনো ঐশ্বর্যপুরীর মায়া কুমুরে। ঠিক এমনই সুকুমার, এমনই সযত্নে লালনের চিহ্ন সর্বাগ্রে। শুধু মুকুটটি বা মায়া হতে যাবে কেন? সবই তো মায়া। সেই ঐশ্বর্যপুরী, তার সোনা রূপো পাথরের সাজসজ্জা, তার উজ্জ্বল দ্বীপগুলি, সেই হাসি, সেই সখ্য, স্নেহ, শিক্ষা, খেলা, এমনকি সেই মাতা পিতা, সবই তো মুহূর্তে মায়া, মিথ্যা, স্বপ্ন কুয়াকে পরিণত হয়, হয় না? উৎফুল্ল গর্বিত মুখে যমদগ্নি বলে, বধূকে ইক্ষ্বাকু বংশীয় রাজা রেণুর কাছ থেকে প্রার্থনা করেছেন জিমা। রেণুকা তোমারই মতো রাজকুমারী। ও তাই? এতক্ষণে বধূর চোখের জলের মানে বুঝতে পারলেন সত্যবতী। বুঝতে পারলেন নিজের মনোবিকারের কারণও। রেণুকার মধ্যে তিনি 3 যুগ আগেকার আর এক রাজকন্যা সত্যবতীকে দেখতে পেয়েছেন। তাই শিউরে উঠেছেন। কে জানে, বধূবরণের আগের মুহূর্তে তার ওই পতন বধূরই কোনো দুর্ভাগ্যের সংকেত নিয়ে এলো কিনা। আহা, রাজার মেয়ে কোথায় বীরপুরুষ রাজকুমারদের নিয়ে স্বয়ংবর সভা বসাবে, গরবিনী যাকে ভালো লাগবে তার গলায় মালা দেবে। তা না, রুক্ষকেশ, কর্কশগাত্র এক বনবাসী পণ্ডিত, রাজকন্যার মন, তার প্রয়োজন অপ্রয়োজনের কিছুই যে বোঝে না, বোঝবার দায়ও স্বীকার করে না। তবু তো তার ছেলেটির তবু এখনো যৌবন পুইয়ে যায়নি। মনে পড়ে কতকাল আগে যেন কোনো পূর্বজন্মে অন্তঃপুরে সখীদের সঙ্গে কাব্য রচনায় মগ্ন ছিলেন। এক একজন এক এক পংক্তি বলবে, ছন্দ এবং অর্থ মেলাতে হবে, এই খেলা। সময়টা সকাল, রোদে মাখামাখি প্রাসাদের মেঝে। তারা 7-8 জন সখীতে মিলে ছন্দের খেলা খেলছেন, আর দাঁড়ে শুকটি কক কক করে তাদের অনুসরণ করবার চেষ্টা করে সবাইকার হাস্যোদ্রেক করছে। এমন সময়ে পিতা গাধী মুখ শুকনো করে এসে দাঁড়ালেন। সকালবেলা, এখন তো তার সভায় থাকার কথা, এই সময়ে তিনি অন্তঃপুরে? দেখে যেন মনে হচ্ছে শশব্যস্ত হয়ে উঠে এসেছেন। চোখ দুটি ভীত, বিষাদগ্রস্ত। ইন্দ্রের মতো পরাক্রান্ত রাজা কৌশিক গাধীর চোখে ভয়। কি হয়েছে? মা ছুটে এলেন, পিতামহী ছুটে এলেন, অভিজ্ঞ বৃদ্ধাদের ডাক পড়ল। বিনা মেঘে বজ্রপাতের মতো সেই কঠোর সংবাদ শুনলেন সত্যবতী। রাজসভায় এসেছেন এক মুনি, নাম ঋচিক, বৃদ্ধ জটাধারী, কোপন স্বভাব। ভৃগুবংশীয় এই ব্রাহ্মণ প্রথমেই পাকে প্রকারে অভিশাপের ভয় দেখিয়ে রাজার কাছে সত্যবতীর পানি প্রার্থনা করেছেন। এখন কি হবে? মন্ত্রণা বসল, দ্রুত, অতি দ্রুত। অবশেষে মন্থর পায়ে গম্ভীর মুখে রাজা সভায় ফিরে গেলেন। ছদ্ম বিনয়ে নত হয়ে বললেন, আগে রাজ্যের আতিথ্য গ্রহণ করুন মহর্ষি, বাকি কথা পরে হবে। আমার প্রার্থনার উত্তর না পাওয়া পর্যন্ত জলগ্রহণ করব না। চক্ষু ঘূর্ণিত করে ঋচিক বললেন, হে ভার্গব। রাজা বললেন, আপনার দ্বার পরিগ্রহ করতে ইচ্ছে হয়েছে, অতি উত্তম কথা। আর ঠিকই শুনেছেন, আমার কন্যা সত্যবতী সপ্তদর্শী হয়েছে, বিবাহযোগ্যা। কন্যা আপনাকে দান করব, সে তো আমার সৌভাগ্য। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে। কি সমস্যা? আপনার কন্যা কি আমার মতো দরিদ্রকে বিবাহ করতে চাইছে না? জটা জুট নেড়ে ঋচিক উঠে দাঁড়ান। সবাই তটস্থ। এই বুঝি পৈতে ছিঁড়ে অভিশাপ দেন বৃদ্ধ। না 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 না, গাধী তাড়াতাড়ি বলে ওঠেন, কন্যার আবার আপত্তি কি? সেসব নয়, কিন্তু কন্যাটার জন্য যে এক দুরূহ শুল্ক দিতে হয়,
সেটাই আমাদের প্রথা এবং আমাদের প্রতিজ্ঞা। কি শুল্ক? রাজা যেন কতই বিপন্ন এইভাবে বললেন, 1000টি অতি দ্রুতগামী অশ্ব মহর্ষি, গায়ের রং হবে চাঁদের মতো স্নিগ্ধ সাদা, কিন্তু কানগুলিকে হতে হবে কালো, বাইরে কালো কিন্তু ভিতরটি অরুণ বর্ণ। শুল্ক স্বীকার করলাম। 6 মাস 6 দিন। ঋচিক আর দাঁড়ালেন না, হন হন করে বেরিয়ে গেলেন। মন্ত্রী সুবর্ণ রাজার বন্ধুও বটে, কানে কানে বললেন, যেমন হন হন করে গেলেন তাতে তো তত বিদ্ধ মনে হয় না মহারাজ। ওহো, কামের কি অপার মহিমা! মৃতের দেহ বোধ হয় এরপর প্রাণ সঞ্চার করবে। প্রাণ খুলে হাসতে পারলেন না গাধী। সুবর্ণ বললেন, অত চিন্তার কি আছে রাজন? ওই রকম বিরল প্রকৃতির অশ্ব একটি একটি করে জোগাড় করা কি তাপসের কর্ম? 1000টি জোগাড় করতে তো জীবনকাল কেটে যাবে। রাজা এখনো চুপ করে রইলেন। এসব তাপস ব্রাহ্মণদের জেদ ও প্রতিপত্তির কথা তার ভালোই জানা আছে। খালি ক্ষুব্ধ হয়ে তিনি ভাবলেন, বিবাহই যদি শেষ পর্যন্ত করবেন, তবে এই তাপ সেরা সারা যৌবন তপস্যায় পুইয়ে আসেন কেন? ঠিক ঠিক, শতধিক। সন্তান উৎপাদনের ক্ষমতা থাকলেই হলো, কন্যার রুচি অরুচির প্রশ্ন নেই। এ কি একটা পাত্র হলো? ইতিমধ্যে দেশ বিদেশ থেকে রাজপুত্ররা বিবাহেচ্ছু হয়ে প্রস্তাব পাঠাতে শুরু করেছেন। সৎ বংশজাত বীর পুরুষ সবাই ফিরে যান। গাধী কন্যা আপাতত অপ্রাপণীয়। 6 মাস কাল কেটে যাক, তারপর যদি... তা 6 মাসও গেল না। একদিন দূরে ধুলোর ঝড় উঠল। ধুলোর ঝড়ে সূর্য ম্লান, রোদ নিস্তেজ, সেই সঙ্গে কানে ঝিম ধরানো শব্দ। প্রাসাদ প্রাকারে চড়ে সৈন্যরা দেখল বিরাট এক অশ্বের বাহিনী আসছে। ধবধবে সাদা সব অশ্ব, খালি কানগুলি শ্যামবর্ণ। অশ্ব আছে কিন্তু অশ্বারোহী নেই। একদম শেষের অশ্বটির লাগাম ধরে শুধু বসে আছেন এক জটাধারী বৃদ্ধ। এমন সুশিক্ষিত সভ্য অশ্ব যে নিজেরাই চলে আসছে। বিবর্ণ মুখে রাজা বললেন, বাহ, চমৎকার! এই অশ্বগুলি কোথায় পেলেন মুনিবর? মুচকি হেসে যেন বিদ্রুপ করে ঋচিক বললেন, কেন, আরও চাই নাকি মহারাজ? আরও কন্যা আছে নাকি? ঋচিক কন্যা পণ দিতে ভয় পায় না জানবেন। অর্থ থাকতে না পারে, ক্রয় করতে না পারি, বলবীর্য না থাকতে পারে, জয় করতে না পারি, মর্যাদা আছে, তপস্যালব্ধ ক্ষমতা আছে। বরুণদেবের শরণাপন্ন হলাম, তিনিও একেবারে অশ্বতীর্থ থেকে এই অনুপম অশ্বগুলি আনিয়ে দিলেন। দেখে নিন, কানের ভেতর অরুণ বর্ণ আর বাইরে শ্যাম। মন্ত্রী সুবর্ণ নিম্নস্বরে বললেন, হয়েছে ভালো। একজনের কাছে কন্যা ভিক্ষা, একজনের কাছে শুক্ল ভিক্ষা। এবার প্রাসাদ, সোনা, রূপা, দাসদাসী সবই ভিক্ষা করে করে বেড়ালেই হয়। রাজা গম্ভীর স্বরে বললেন, আহ মন্ত্রী, চুপ করো। ইনি এখন আমার জামাতা হতে চাচ্ছেন। অতএব শুভ লগ্নে সপ্তদশী সত্যাবতীর সঙ্গে বৃদ্ধ ঋচিকের বিবাহ হয়ে গেল। কেন কেন রাজকুমারীদের ওপর তোমাদের এত অনুগ্রহ কেন বনচারী তাপস? তাদের কেউ যদি নিজের ইচ্ছায় তোমাদের বরণ করে সে কথা আলাদা। সেইভাবেই কর্দম ঋষিকে বরণ করেছিলেন দেবাহুতি। কিন্তু চব্বন, অগস্ত্য, যমদগ্নি এদের বৃত্তি হলো যজন যাজন ও অধ্যাপনা। তপস্যা করে বিভূতি এবং ঈশ্বর লাভ করতে চান কেউ কেউ। তাই এর মধ্যে আদরে বিলাসে ঐশ্বর্যে মানুষ রাজকন্যাদের স্থান কোথায়? সে তো তাপসের পর্ণকুটিরে কাঠ পাতার আগুন ধরিয়ে রাঁধবার জন্য তৈরি হয়নি। তার শিক্ষা, শাসনে, পালনে ক্ষত্রিয়দের শৌর্যের সঙ্গী হতে। এ কেমন বিচার! ওই যে রেণুকা ক্রমাগত ফু দিয়ে যাচ্ছে উনুনে। প্রবল ধোঁয়ার জ্বালায় চোখ দুটি লাল, জল পড়ছে গাল বেয়ে। হে রূপ নাকি পুত্র যমদগ্নির বড়ই ভালো লাগে। একদিন বলছিল, সেই শিশুকালে তোমাকেও দেখতাম মা, কি সুন্দর যে লাগতো। আজ তোমার পুত্রবধূকেও দেখছি, নারীকে এই রূপেই সবচেয়ে সুন্দর লাগে। কেন বাবা? সেদিন যে তোমার অবাধ্য কালীগাইটি দুধের পাত্র উল্টে দিয়ে রেণুকাকে গুতিয়ে দিয়েছিল, দুধে আর কাদায় মাখামাখি
কপাল কেটে রক্ত ঝরছিল। সে রূপটিও তো বেশ সুন্দর, ভালো লাগেনি? যমদগ্নি ভালো করে চেয়ে দেখলেন মায়ের দিকে, তারপর বললেন, রাগ করছো কেন মা? কাজগুলি ঠিকঠাক শিখে নেওয়াই তো মানুষের কর্তব্য। তা বটে, তবে কাজ তো আর সংসারে একরকম নয় বাছা। গোসেবা আর জঠরাগ্নি প্রশমনের জন্য তোমাদের রাজার মেয়েরই কেন প্রয়োজন হয় তা বুঝি না। আঙুনটি নিকিয়ে গোশালের দিকে চলেছে রেণুকা। গরুগুলি চড়েই খায়, চড়াতেও নিয়ে যায় যমদগ্নি শিষ্যরা পালা করে। 200 গরু, তাদের মধ্যে 130টি এখন দুগ্ধবতী, বাকিগুলির মধ্যে কয়েকটি গর্ভিণী। এই 18টি গর্ভিণী গাভীর পরিচর্যার ভার রেণুকার হাতে। প্রথম প্রথম এসব কিছুই সে পারত না। গোয়াল পরিষ্কার করছে বলভদ্র, আচার্যের মেধাবী ছাত্রটি। নিপুণ হাতে জল ঢেলে পাতায় ঝাঁট দিয়ে ছকছকে করে ফেলেছে গোয়াল। গোমায় জড়ো করছে একটি ডাবায়, এখন বঁটি পেতে ঘ্যাস ঘ্যাস করে খড় কাটছে। এ কি বলভদ্র, তুমি কেন গোশালে এসেছ? রেণুকা আশ্চর্য হয়ে যায়। শ্রেষ্ঠ ছাত্রগুলিকে শারীরিক শ্রমের কাজ তো দেয় না যমদগ্নি। কেন, ভালো হয়নি দেবী? নিশ্চয়ই ভালো হয়েছে, কিন্তু এ তো তোমার কাজ নয়, আচার্য রাগ করবেন। আচার্য জানতে পারবেন না দেবী। আপনিও বলবেন না, আমিও বলবো না। আসলে আজ নন্দর পালা পড়েছিল, ছেলেটি একটু ঘুম কাতর, আমার জাগাতে মায়া হলো তাই। ভূভঙ্গি করে রেণুকা বলল, নন্দ না এলে আপনি বড় বিপদে পড়তেন যে। সেই কথা ভেবেই এলে? বলভদ্রর মুখটি হঠাৎ রাঙা হয়ে যায়। এ যে রাজনন্দিনী, যতই অল্প বয়সী হোক, শিষ্টতা, ব্যক্তিত্ব, সুমিষ্ট অথচ সুদৃঢ় আচরণ সকলই এর নখাগ্রে। সে পারবে কেন? ওঠো, খড়গুলো রাখো, আমি কেটে দিচ্ছি। খড় রেখে উঠে দাঁড়ায় বলভদ্র, আর প্রায় সঙ্গে সঙ্গেই বঁটিতে আঙ্গুল কেটে যায় রেণুকার। সর্বনাশ, বারণ করলাম শুনলেন না। দৌড়াদৌড়ি করে ঘাস ছিঁড়ে নিয়ে আসে বলভদ্র, পাথরের টুকরোর ওপর দিয়ে ছেঁচে তারপর চেপে ধরে রেণুকার আঙ্গুল। 2-3 মুহূর্তের বেশি সময় লাগে না। কিছুক্ষণ পরে দুজনেরই হুঁশ হয়। হাত ছেড়ে দেয় বলভদ্র। রেণুকা ঘাসের আস্তর সাবধানে চেপে ধরে অদূরে একটি গাছের মূলে বসে পড়ে। নিঃশব্দে কাজ শেষ করে বলভদ্র। গরুগুলিকে ধীরে ধীরে খুলে দেয়। 2-3টি করে তারা বেরিয়ে যেতে থাকে। নন্দ আসে, মিত্রবৃন্দ, অরুণ, সংকেতক সবাই প্রশ্ন করে, কিছু না, তোমরা গরুগুলি নিয়ে যাও, দুটি বড়ই অসুস্থ আমি দেখছি। বলভদ্রর এতক্ষণে খড় কাটা, জাপনা মাখা সবই শেষ। সে উঠে দাঁড়িয়ে বলল, দেবীর আঙ্গুল কেটে গেছে। অরুণ ছুটে আসে, খুব আঘাত পেয়েছেন মাতা? বলভদ্র বলে, যথেষ্ট গভীর। রেণুকা হেসে উঠে দাঁড়ায়। ক্ষত্রিয় কন্যা রক্ত দেখলে ভয় পায় না, বৎস কাজে যাও। 16 কি 17 বছরের একটি মেয়ে, তাদের কারো কারো সমবয়সী, কারো থেকে ছোট, তাদের বৎস বলে ডাকছে। এই মনটাই রীতি। কিন্তু রেণুকা আবার এমনই বালিকা সুলভ, চঞ্চল হরিণনয়না, ক্রীড়া নিপুণ যে বলভদ্রর হাসি পাচ্ছে। নন্দ হাসি চাপতে পারছে না, স্মিত মুখে বলল, তা বটে, কিন্তু আজ আপনি যান দেবী, আমরা এসব করে নিচ্ছি। ছুটতে ছুটতে বাড়িতে ঢোকে রেণুকা, কলস নেয়, তারপর ছুটতে ছুটতে নদীর দিকে চলে যায় স্নান করতে। নদীতে স্নানের এই সময়টাই তার সবচেয়ে প্রিয়। তার পছন্দের একটি জায়গা আছে, ঝোপে ঝাড়ে ঝুপসি মতো। উঁচু পাড় থেকে ঝাঁপিয়ে জলে পড়ে সে। সাঁতার দিতে দিতে তার চারপাশে মাছেরা খেলা দেখতে থাকে। ওপারে সাঁতরে যেতে কোনো কষ্টই নেই, বেশ কয়েকবার পারাপার করাই যায়। কিন্তু সে সময় হবে না, বিশেষত এখন। এখন অনেক কাজ, আবার আঙ্গুলটাও কেটে গেল। এখনই প্রভাতী পুজোর জোগাড় চাই। সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে পড়ুয়ারা একে একে বসবে। তাদেরও স্নান সারা। আচার্য নিজের হোম সেরে এসে বসবেন উচ্চাসনে। তারপর অধ্যাপনা শুরু হবে। এরা অধ্যাপনায় বসে গেলে তাকে পাকশালে ঢুকতে হবে। বড় বড় পাত্রে দুধ জাল দিতে হবে, পরমান্ন রাঁধা হবে, ঘি তৈরি হবে। প্রতিদিন 30 থেকে 50টি ছাত্রের রান্না এ বাড়িতে হয়। ঘুরিয়ে ঘুরিয়ে বাকিরা বনের একটি স্থান বেছে নিয়ে কাঠকুটো জেলে যে যার হব্বি সান্ন ফুটিয়ে নেয়। ভাণ্ডারে বসে শাশুড়ি
সত্যবতীর সঙ্গে তাকে এরপর গুণে গেঁথে মাপ করে রাখতে হবে তাদের হব্বি সান্নে চাল শাকাদি। তারপর নিজেদের রান্না চাপাতে হবে। এভাবেই রেণুকার দিন যায়। সত্যবতী লক্ষ্য করেন বধূ বড় চঞ্চলা। যেমন মধুর স্বভাব, মধুর কথা, তেমনি সুন্দর তার শিশুর মতো প্রশ্ন, বালিকার মতো চলাফেরা। সন্তান হয়ে যায়, তবু তার বালিকাত্ব খোঁচে না। যমদগ্নির শিষ্যকুলের সঙ্গে তার খুব ভাব। তারাও তো সব দেবী বলতে অজ্ঞান। চাল এবং শাকাদি বিতরণ করছে রেণুকা। শতানিক বলল, আমার কদলিটি পোকা ধরা দেখে দিয়েছেন যে দেবী। বাহ, পোকা ধরা? চপটাঘাত খাবার ইচ্ছা হয়েছে? না, সত্যি। সোমকের কদলিগুলো কেমন পুষ্ট। পক্ষপাতিতা আপনাকে শোভা পায় না দেবী। ঠিক আছে, সোমক এবং তীর্থক, অরণি এবং উপল, স্বরজাতি ও তিন্দুক, সবার প্রতি আমার পক্ষপাতিত্ব থাকবে। যাও। তিন্দুক বলে, আর একটু দুধ দিন না দেবী, সারা দুপুর তো চড়ায়। সারা দুপুর? সংহিতাগুলো বোধহয় তোমার বিল্ল ফলের মতো মস্তকে ঢোকে না, তাই আচার্য তোমাকে দিয়ে গরু চড়ানোই ভালো মনে করেছেন। গরুরাও চড়ে, তিন্দুকও চড়ে, ক্ষতি কিছু হয় না। মৃদু হাসির শব্দ। ছাত্র তো সকলে সমান নয়, সমাবর্তন অবধি ঠিকঠাক পৌঁছতে পারে না অনেকেই। বলভদ্র যতটা শিখল, তিন্দুক বা নন্দ কখনো ততটা শিখতে পারে না। কিন্তু সত্যবতী লক্ষ্য করেন ভালোই কি আর মন্দই কি, সবগুলি ছাত্র আচার্যের সামনে যত জড়সড়, আচার্য পত্নীর কাছে ততই যেন খোলামেলা। কোনো কোনো দিন যমদগ্নি এসে দাঁড়ান, মুখ গম্ভীর, বলেন, এত গোল কিসের? চাল বিতরণ হচ্ছে না হাস্য পরিহাস বিতরণ হচ্ছে? এতে মনোযোগ নষ্ট হয়ে যায় জানবে। কাকে বললেন, পত্নীকে না ছাত্রদের? হয়তো উভয়কেই। সত্যবতী ভয় পান। মনে পড়ে পুত্রের জন্ম বৃত্তান্ত, মনে পড়ে। রেণুকাকে ডাকেন, বলেন, মা, অত হাসি হাসো কেন? অবাক হয়ে একেবারে শিশুর চোখে চেয়ে রেণুকা বলে, মা, হাসবও না। তপবনে কি হাসি নিষেধ? না, নিষেধ কেন হবে? ছাত্রগুলির সঙ্গে অত কথা। আমার খুব ভালো লাগে মা। আমার এরকম কত সখাসখি ছিল। গৃহেই অধ্যয়নের জন্য আচার্যরা আসছেন তো, আমরা কত কি শিখতাম। হাসি তো নিষেধ ছিল না মা। ভালো লাগে? কত সহজে বলে দিল কথাটা। আরও বলল, জানেন মা, তিন্দুকের পিতা বড় প্রহার করেন। বহু পত্নী তার, বহু সন্তান সন্ততিও। তিন্দুক বলেছে, সমাবর্তনের পর সে আর দেশে ফিরবে না, দেশান্তরে চলে যাবে। তুমি কি করে জানলে? কাল গরু চড়াতে গিয়েছিলাম তো, তখনই বলল। এই বালিকাকে তিনি কি বোঝাচ্ছেন? আরও কত কি বলে রেণুকা। জানেন মা, আর ওর গিয়ে ও প্রেয়সীকে রেখে এসেছে, তার জন্য ওর মন খারাপ হয়। বলো কি? ওর বয়স কত? হলে হবে কি, কজ্জলিকার সঙ্গে ও ছোটবেলা থেকে একত্রে বড় হয়ে উঠেছে তো, তখনই স্থির হয়ে যায় শিক্ষা শেষে ওদের বিবাহ হবে। কি সুন্দর না? কোনটি সুন্দর রেণুকা, বিবাহটি না মন খারাপটি? ওই রকম বিবাহ, সাক্ষ্য, প্রণয়, বিরহ, বিচ্ছেদ বেদনা, ভবিষ্যৎ সুন্দর নয়? তীক্ষ্ণ চোখে সত্যবতী দেখেন রেণুকার মুখটি মলিন হয়ে যাচ্ছে। অল্পই, কিন্তু মলিন। এই বালিকার অতীতে আবার কোনো সখা আছে নাকি? বলছে আচার্যের কাছে যখন গৃহে পড়ত, অনেক নাকি সখা সখী ছিল। এসব কথা তোমার স্বামীকে বলো না যেন মা। রেণুকা জিভ কেটে বলে, তাই আবার বলে? মা, আপনি কি আমাকে তিন্দুকের মতো নির্বোধ ভেবেছেন? আমাকে তো বলছো, আমিও তো তোমার গুরুজন বাছা। উত্তরে রেণুকা বলল, কিন্তু আপনি তো মা, আর কাকে বলবো? কেউ তো নেই মা, তাই আপনাকেই বলি। সব কথা অবশ্য রেণুকা সত্যবতীকেও বলে না।
কোনটি বলা উচিত কোনটি নয় এ জ্ঞান তার ভাগ্যবশত আছে। যদিও এক এক সময়ে বলবার ইচ্ছা বাঁধ ভেঙে প্রবল বেগে অনেক কথা হয়ে বেরিয়ে আসতে চায়। কপিস নামে রাজা ছেলেটি রেণুকাকে একান্তে পাবার জন্যই কি অপরাহ্নে নদী তীরে যায়। কত গল্প হয়। আচ্ছা দেবী, কিছু মনে করবেন না, আপনার রাজ পরিবারে বিবাহ হলো না কেন? আপনি তো ক্ষত্রিয়। কি জানি, এসব কথা শুধোতে নেই কপিস। কেন, এখানে আপনার ভালো লাগে? কি জানি, এসব কথা শুধোতে নেই এটুকুই জানি। রাজপুরী থেকে আপনাকে কেউ হরণ করে নিয়ে গেলেই পারত। পিতা মাতা যদি অতই নিষ্ঠুর, আপনার চারু দেহে কি বলকল শোভা পায়? স্নিগ্ধ দুকুল বসন তাহলে কার জন্য সৃষ্টি হয়েছিল? কটিতে থাকবে কাঞ্চি, কণ্ঠে লতাহার, বাহুতে অঙ্গদ, প্রকোষ্ঠ বলয়। থামো থামো কপিস, অলঙ্কার আর বসনই নারীর জীবনের সব নয়। এ সকলই আমার আছে, পিতামাতা দিয়েছেন। তপবনের শোভা পায় না বলে পড়ি না। নারীর জীবনের সব কি দেবী? প্রণয়। পেয়েছেন তার সন্ধান? ঠিক কপিস, এসব কথা আমাকে জিজ্ঞেস করা উচিত নয় তোমার। কেন? শুধু উচিত নয় বলেই সব প্রশ্নকে থামিয়ে রাখা যায় না দেবী। আচার্যদেব জ্ঞানী হতে পারেন, কিন্তু নীরব নীরস কর্কশকান্তি ওই ব্রাহ্মণের উচিত ছিল না আপনার মতো সুকুমারী রাজনন্দিনীকে বিবাহ করা। তুমি আমার পতির নিন্দে করছো? নিন্দা করিনি, সত্য কথা বলছি। আপনার কষ্ট আমি সইতে পারি না। আমি চলে যাব, অনেক দিনই ভাবছি, কিন্তু আবার পারিও না। বলুন দেবী, আমার সঙ্গে যাবেন? শিউরে উঠে রেণুকা বলল, ঋষির অভিশাপ তোমাকে পৃথিবীর শেষ প্রান্ত অবধি তাড়া করে ফিরবে কপিস। উষ্ণ মস্তিষ্কের এসব চিন্তা ছেড়ে দাও। তাছাড়া আমি তো বলিনি প্রণয় পাইনি। বলেছি একবারও আমি অসুখী। তোমার সঙ্গে শুধু শুধু যেতেই বা যাব কেন? বলভদ্রের মতো আরও ছাত্র আছে যারা গুরুকুলে রেণুকার গমনাগমনের পথে চোখ রেখে উৎসুক হৃদয়ে দাঁড়িয়ে থাকে। চরণের দিকে চেয়ে কথা বলে, কিন্তু আলাপের মধ্যে কৌতুক ভালো লাগা উজলে ওঠে। নবীন কিশোর সব ব্রহ্মচারী, কিন্তু ব্রহ্মচর্য পালন করলেই তো অল্প বয়সে হৃদয় শুষ্ক হয়ে যায় না? সত্যবতীর সঙ্গে কত সময়ে কৌতুক স্নেহ আবদার চলে তাদের। হৃদয় তার দাবি মিটিয়ে নেবেই। এইগুলো রেণুকার গোপন কথা। অবসর সময়ে নিজের মনের নাড়াচাড়া করে শুধু। তীব্র এক সুখে ভরে যায় ভেতরটা। মুখের পেশিগুলো শিথিল হয়ে যায়। স্মিত লাবণ্যময় মুখ। সত্যবতী সেই মুখশ্রীর দিকে চেয়ে নিশ্চিন্ত হন। পুত্রও জন্মাচ্ছে। ব্রহ্মনাথ, সুসেন, বসু, বিশ্ববসু, রাম, পঞ্চপুত্র। 5টি নক্ষত্রের মতো তারা রেণুকাকে ঘিরে থাকে। সত্যবতীও বধূর সঙ্গে তাদের লালন করেন। তার দৃষ্টিতে কেমন একটা সন্ধিৎসা মিশে থাকে। কে? কোনটি? নিজেকেই প্রশ্ন করেন। একদিন রেণুকা শুনতে পেয়ে জিজ্ঞেস করলেন, মা, প্রায়ই দেখি আপনি আমার ছেলেদের দিকে চেয়ে প্রশ্ন করেন, কে? কোনটি? এর অর্থ কী মা? বিব্রত সত্যবতী বলেন, তেমন কিছু না, ভাবি কোনটি শ্রেষ্ঠ। আমার সব পৌত্রগুলি সমান মনে হয়। রেণুকা বলে, না মা, এখনও ছোট, কিন্তু রামের বুদ্ধিমত্তা বলবীর্য এখনই তার জ্যেষ্ঠদের ছাড়িয়ে যাচ্ছে। লক্ষ্য করে দেখবেন। ভেতরে ভেতরে সতর্ক হয়ে ওঠেন সত্যবতী। সংকল্প করেন রামকে তিনি স্বয়ং শীলতা শিষ্টতা শিক্ষা দেবেন। ইতিমধ্যে রেণুকা আছে একই রকম। সারা বন বিচরণ করে বেড়ায় সে ঠিক একটি হরিণীর মতো। এই ছাত্রদের সঙ্গে একত্রে সংগ্রহ করেছে যজ্ঞের বেলকাঠ। এই ছেলেদের সঙ্গে বিরল প্রজাতির প্রজাপতির সন্ধানে চলে যাচ্ছে দূরে দূরান্তরে। কখনো কখনো প্রথম বসন্তের দিনে সারা দুপুর আর তার দেখাই পাওয়া যায় না। একদিন সত্যবতী বললেন, কোথায় ছিলে রেণুকা? এই তো কাছেই মা, এবারে জল আনতে যাব। দেখতে পাইনি তো। তারপরে বললেন, শোনো মা, এভাবে অদর্শন হয়ে থেকো না, তোমার স্বামী রাগ করবেন। মুখ নিচু করে রেণুকা বলল, কেন মা? আমি তো কর্তব্যে অবহেলা করিনি। তা করনি এখনো, কিন্তু যে কোনো মুহূর্তে সেটি ঘটে যেতে পারে।
তখন রেণুকা ম্লান মুখে চুপ করে থাকে। বছরের পর বছর গেছে, তার মন এগিয়ে বসেনি। এখানে হাসি, আনন্দ, কৌতুক, রঙ্গরসের স্থান নেই। পুরোটাই বিদ্যা আর জ্ঞান আর ধ্যান আর তপ দিয়ে ঢাসা। তার ঘরের কোণে কোণে যেন নিষেধাজ্ঞাগুলি রক্ত চোখে চেয়ে থাকে, তর্জনী তুলে শাসন করে। তার প্রাণ হাঁপিয়ে ওঠে। এভাবে থাকতে হলে সে উন্মাদ হয়ে যাবে। কিন্তু বনটি সুন্দর। গাছগুলির এক একটির এক এক রকম শোভা। কত রকমের পাতার বাহার, সবুজেরই বা কত বৈচিত্র্য। প্রত্যেক ঋতুতে ভিন্ন ভিন্ন ফুল ফোটে। অজস্র বর্ণে গন্ধে ভরিয়ে তোলে 10 দিক। ভোরের আলোয় একরকম দেখায়, দ্বীপ্রহরে আর একরকম, অপরাহ্নে আরও একরকম দেখায় ওই বনভূমি। শুক্লপক্ষে আকাশে চাঁদ থাকে, কৃষ্ণপক্ষে থাকে তারার আলো। তখনও গভীর রাতেও হে বনের কি অদ্ভুত নতুন এক রূপ। যেন অভ্রের কুচি পড়ে চকচক করছে সারা বন। প্রবল ঝিঁচির ডাক ওঠে তখন। মনে হয় অপ্সরীরা আড়ালে কোথাও নাচছে, তাদের নূপুরধ্বনি ভেসে আসছে বাতাসে। গভীর নিস্তব্ধতার বুক চিরে কাল প্যাঁচার তীক্ষ্ণতম কর্কশ ডাক শোনা যায় যখন তখন। রেণুকা জেগে জেগে শোনে। ব্রাহ্ম মুহূর্তে আবার এই কৃষ্ণবর্ণ ভয়াল বনি আলোয় শিশিরে পাখির কলকুজনে অন্য রূপ নেবে। বনের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত মুগ্ধ হরিণীর মতো ঘুরে বেড়ায় রেণুকা। এই বন আর বনপ্রান্তের কৌশিকী নদীটি তার মুক্তি। নদীর জলে সে ভাসিয়ে দেয় তার মন, চিন্তা, কল্পনা। জলের সঙ্গে বয়ে যায়। অনেকদিন কলসিটিও জলে ভেসে যায়। আচার্যের শিষ্যরা কেউ না কেউ তুলে না দিয়ে গেলে গপ গপ করে জল খেয়ে কলসিটি ডুবেই যেত। বধূর করুণ মুখের দিকে তাকিয়ে সত্যবতীর দুঃখ হয়। কি করে তিনি এই মেয়েকে বোঝাবেন এই বালিকাপনা, এই উন্মনা ভাব? এখানে স্বেচ্ছাচারের সমান। তপোবন ঋষিপত্নীর স্বেচ্ছাচার সহ্য করে না। বড় বিপজ্জনক এই অভ্যাস। একে শাসন করতেই হবে। তিনি বলেন, বসো মা, আমার কাছে বসো। জল আনতে যাব না? আমি রুরু আর অলোককে বলে দিয়েছি, ওরা কলস নিয়ে গেছে। মা, যমদগ্নি নামের অর্থ জানো? অগ্নিমান। কিসের আগুন বলো তো? কিসের? তপস্যার বোধ হয়। ক্রোধেরও তো হতে পারে। সত্যবতী বলেন, আগুন যে গ্রাস করে নিয়েছে সেই হলো যমদগ্নি। যমদগ্নি এ নাম আমি দিয়েছি, কেন জানো? নামের আবার অর্থ কি মা? আমার নাম যে রেণুকা, আমি কি পুষ্পরেণুর মতো চূর্ণীকৃত? তুমি পুষ্পরেণুর মতো পেলব, ভঙ্গুর, সুগন্ধ মা, অবশ্যই। কিন্তু যমদগ্নি নামের পেছনে একটি ইতিহাস আছে। আজ তোমাকে সেই কাহিনী বলবো। উৎসুক চোখে তাকিয়ে থাকে রেণুকা। শাশুড়ির সঙ্গে অবশ্য তার খুবই সখ্য। কান্নকুব্জে তার বাপের বাড়ির কত স্মৃতি, কত গল্প তিনি রেণুকার কাছে করেছেন। আজকের গল্পে কিছু অতিরিক্ত রহস্যের উপাদান পাওয়া যাবে বলে মনে হচ্ছে। সত্যবতী বলেন, বিবাহের পর অনেক দিন হয়ে গেল সন্তান আর হয় না। সন্তান কিছুতেই হয় না, মনে শঙ্কা। বৃদ্ধ স্বামী ক্রমেই আরও বৃদ্ধ হয়ে যাচ্ছেন। তবে কি আমি আর পুত্রবতী হতে পারবো না? ভৃগু বংশ রক্ষারই বা কী উপায় হবে? একদিন মায়ের পরামর্শে স্বামীর কাছে কাতর প্রার্থনা করলাম, আমাকে একটি সর্বসুলক্ষণ পুত্র দিন। সেই সঙ্গে আমার মায়ের প্রার্থনাও নিবেদন করি। তারও পুত্র সন্তান নেই, তিনিও বীর প্রসবিনী হতে চান। স্বামী বললেন, তথাস্তু, আমি চরু প্রস্তুত করে দেব। যেমন বলবো তেমনি নিয়ম পালন করে চরু পান করো, অভিলাষ পূর্ণ হবে। বন বনান্ত ঘুরে এলেন মহর্ষি, হোম করলেন, তারপর চরু প্রস্তুত করে আমাকে ডাকলেন। বললেন, এই সোনার পাত্রে রইল তোমার মায়ের ভাগ, আর মৃৎ পাত্রে রইল তোমার ভাগ। স্নান করে এসো। তারপর তুমি ওই উড়ম্বর বৃক্ষ আর তোমার মা এই অসত্য বৃক্ষটি আলিঙ্গন করে যার যার চরু খেয়ে ফেলো, বলে মহর্ষি চলে গেলেন। এদিকে আমার মা বললেন, সত্যবতী, আমার পুত্রকে চন্দ্রবংশের রাজত্ব রক্ষা করতে হবে।
বিশেষ ক্ষমতা না থাকলে তো পারবে না। আমার মনে হয় জামাতা তোর চরুতে বেশি শক্তি আদান দিয়েছেন। আমাকে তোরটা দে, তুই আমারটা নে। আপনি তাই করলেন মা? রেণুকা জিজ্ঞেস করল। হ্যাঁ মা, মায়ের প্রার্থনা আমি ফেরাতে পারিনি। তাছাড়া আমি তো কোনো অলোক সামান্য পুত্র চাইনি। চেয়েছিলাম একটি বাধ্য, বিনীত, নম্র, বিদ্বান, শান্ত, বিবেচক পুত্র, যে মায়ের এবং অন্যদেরও দুঃখ বুঝবে। আমার উচ্চাকাঙ্ক্ষা বেশি ছিল না। ভিক্ষের বেলাতেও আমরা অনুরূপ বদলি করলাম। কদিন যায়, গর্ভে যেন একটু ভার অনুভব করছি। এমন সময় একদিন মহর্ষি বললেন, কী ব্যাপার সত্যবতী, তোমাকে এখন রৌদ্র দেখাচ্ছে কেন? চরু উল্টোপাল্টা করনি তো? আমি আর কি করি, যা করেছি স্বীকার করলাম। তিনি রেগে চিৎকার করে উঠলেন, পাপিষ্ঠা, কি সর্বনাশ করেছিস জানিস? আমি নানা রকম ঔষধি ব্যবহার করে গাদি মহিষীর জন্য ক্ষত্রিয় জনচিত তেজশ্রী বীর পুত্র আর তোর জন্য ব্রাহ্মণ জনচিত শান্তশিষ্ট বিদ্বান পণ্ডিত তপস্বী পুত্রের ব্যবস্থা করেছিলাম। এখন তোর অবাধ্যতার জন্য রাজার ঘরে তাপস আর ঋষির ঘরে উগ্র ক্ষত্রিয় বীর পুত্র জন্মাবে। শুনে আমি কাঁদতে লাগলাম। মহর্ষি বললেন, ঔষধির ফল কি আর মিথ্যে হয়? দেখি যদি কোনো ঔষধি জোগাড় করে দিতে পারি। পরে আমাকে অন্য কিছু পান করালেন। বললেন, পুত্র তোর ক্ষত্রিয় তেজ গ্রাস করে রাখবে, কিন্তু পৌত্রের মধ্যে অনেকটাই প্রকাশ পাবে। দুজনে অনেকক্ষণ চুপ করে রইলেন। জল নিয়ে ফিরে এলো রুরু ও অলোক। সত্যবতী বললেন, একে মহর্ষি ঋচিকের পুত্র, তাই আবার ঔষধির প্রভাব। আমার পুত্র কোচ সংবরণ করে থাকে ঠিকই, কিন্তু যে কোনো দিন সে আগুন প্রকাশ পেতে পারে মা, সতর্ক করে দিলাম। রেণুকা বলল, ক্ষাত্রতেজ? ক্ষাত্রতেজকে আমাদের ভয় পেতে হবে কেন মা? আমরাও তো রাজারই মেয়ে। ক্ষাত্রতেজ কাকে ধ্বংস করে? দুর্বলের ওপর, নারীর ওপর সে তো কখনো আস্ফালন করে না। অন্যায়কারী, অনিষ্টকারী শত্রু এদের ওপরই সে তা প্রয়োগ করে। তা সে যাই হোক, আপনি যখন বলছেন আমি সতর্ক থাকব। যমদগ্নি ভৃগুবংশীয় আচার্য এবং তপস্বী হলে কী হবে? রাজকুমারীর ছেলে, রক্তে তার অস্ত্রবিদ্যার প্রতি আকর্ষণ। পিতা মহর্ষি ঋচিক তাকে ধনুর্বেদ সহ অন্যান্য অস্ত্র শিক্ষাও দেবার ব্যবস্থা করেছিলেন। ইচ্ছা করলে ঋচিক নন্দন যুদ্ধ করতে পারেন, মৃগয়া তার কাছে কিছুই না, কিন্তু ইচ্ছা তিনি করেন না। ওদিকে খবর আসে যমদগ্নির সমবয়সী শ্যালক বিশ্বামিত্র ব্রহ্মর্ষি হবার জন্য কঠোর তপস্যা করছেন। রাজ সিংহাসন ফেলে রেখে তিনি চলে গেছেন বনে। তার মা সত্যবতী জননী এখন অনুশোচনায় কপাল চাপড়ান। কি কুক্ষণেই না অতি লোভ করে কন্যার চরু পান করতে গিয়েছিলেন। পিতার অস্ত্রগুলি প্রায় নেড়ে চেড়ে দেখে রাম। একদিন ধরা পড়ে গেল। যমদগ্নি কোমল কণ্ঠে বললেন, লজ্জা কি? ধনুর্বাণে সব বালকেরই আগ্রহ থাকে, শিখবে? বড় করে ঘাড় নাড়ে রাম। 5টি পুত্রকেই অতঃপর অস্ত্র শিক্ষা দিতে থাকেন যমদগ্নি। কিন্তু বেদ বিদ্যাতেও তেমন, অস্ত্রবিদ্যাতেও তেমন ভাইদের বহু গুণ ছাড়িয়ে যায় রাম। তার লক্ষ্যভেদ দেখে, তার নিপুণ কুঠার ও তরবারি চালানো দেখে যমদগ্নির আশ্রমে পড়তে আসা ক্ষত্রিয় কুমাররা অবাক হয়ে যায়। নিজেদের মধ্যে বলাবলি করে, গুরুপুত্র এই রাম অদূর ভবিষ্যতে যদি রণক্ষেত্রে আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায়, আশ্চর্য হব না। দেখছো, কুঠার হাতে রাম যখন বন বড়াইয়ের দিকে তেড়ে যায়, তাকে কীরকম কালান্তক মোমের মতো দেখায়। এমন শৌর্য, এমন অস্ত্রজ্ঞান নিয়ে যদি রাম শুধুমাত্র আচার্যগিরি করে, সেটা কিন্তু খুব দুঃখের কথা হবে। তা কেন? ও অস্ত্রগুরুও তো হতে পারে। সেক্ষেত্রে অনেক ক্ষত্রিয় গুরুই কান কাটবেও। না, দেখো, অস্ত্রগুরুরা তত্ত্ব যতটা জানেন, প্রয়োগ ততটা হন না। চর্চা থাকে না তো। তাছাড়া সংভার করবার জন্য যে রুদ্রতার প্রয়োজন হয়, তা তাদের থাকে না। ও কথা বলো না। যখন অভিসম্পাদ দেন, এই ব্রাহ্মণ মহর্ষিদের যথেষ্ট রুদ্রতা আছে। মুখের কথা এক, আর নিজের হাতে সংহার করা আর এক। যাই বলে, রামের সঙ্গে আমাদের সখ্য রেখে যেতে হবে। কি থেকে কি হয়। শিশুকালে আরও একটু পরে বালক বয়স পর্যন্ত অন্য ভাইদের মতো রামও মায়ের ভক্ত ছিল। মা তাদের নিয়ে বনে অবাধে বিচরণ করতেন।
তারা যদি গাছে উঠে ফল পাড়তে চাইতো কি হরিণ ছানার পেছনে পেছনে দৌড়তে দৌড়তে বহুদূর চলে যেতে চাইতো, কোনোই বাধা দিতেন না মা। হেসে বলতেন, আমিও ঠিক এমনই ছিলাম। রাজপুরীতে দুষ্টুমি করতাম একটু অন্য রকম, কিন্তু নতুন নতুন এই তপবনে এসে আমিও কত গাছের ডালে উঠে দোল খেয়েছি, কত শশকের পেছনে পেছনে ছুটেছি, প্রজাপতি ধরেছি। মায়ের সঙ্গে তারা কৌশিকের জলে ঝাঁপিয়ে সাঁতার কাটত। সারা দিন হুটোপাটি। অবশেষে পিতা নিয়ম করে দিলেন, ঠিক শিষ্যদের মতোই সকাল দুপুর বিকেল তারাও পড়বে, শুনবে, মুখস্থ করবে। তারাও গরু চড়াবে, গোশালা পরিষ্কার করবে, হব্বিষ্যান্ন রাঁধবে, খাবে। তাদেরও সব 5 বছর বয়স হয়ে গেল কি না? একে একে গেল সব। প্রথমে বড় ছেলে, তারপর সুসেন, তারপর বসু, এইভাবে। সর্বশেষ রাম যখন আঁচল থেকে খসে গেল, তখন রেণুকা আবার একা। ক্রমে পিতার সঙ্গে তাদের সম্পর্ক নিবিড় হতে থাকে। অসীম জ্ঞান, কি গম্ভীর মন্ত্রোচ্চারণ, কি তীক্ষ্ণ স্বরসন্ধান। পিতার দিকে তাকিয়ে তাকিয়ে পুত্রদের বিস্ময় আর কাটতে চায় না। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা ধর্ম, পিতা মোক্ষ। বিশেষত রাম যমদগ্নির প্রিয়তম পুত্র। তার পক্ষপাত একেবারে স্পষ্ট। বিশ্ববসু যখন গোদহন করে, রাম তখন ধনুর্বাণ চর্চা করে। রুমক গান যখন নীরার সংগ্রহে যায়, রাম তখন তরবারি চর্চা করে। বসু যখন হব্বিষান্ন রাঁধে, রামের ভাগটাও তার হাঁড়িতে সে নিয়ে নেয়, কেননা রাম তখন মনোসংযোগ অর্থাৎ ধ্যান করছে। সত্যবতী একদিন বললেন, পুত্র, তুমি বড় একদেশদর্শী। রাম কনিষ্ঠ, তাকে কেন সর্বদা এভাবে জ্যেষ্ঠের মান দাও? সে জ্যেষ্ঠ বলে মা, বুদ্ধিতে মেধায় বাহুবলে শৌর্যে সে অনেক অনেক গুণ শ্রেষ্ঠ। হতে পারে ক্ষমতা সবার সমান হয় না, কিন্তু তাকে বুঝতে দাও যে বয়সে সে অন্যদের থেকে ছোট। রাম কিন্তু অহংকারী উদ্ধত হয়ে উঠছে। ওটা অহংকার নয় মা, ঔদ্ধত্যও নয়, তেজ, সংকল্পের কাঠিন্য। পিতার কথায় সে গিরি লঙ্ঘন করতে পারে, সিংহের মুখে মাথা ঢুকিয়ে দিতে পারে, জলতল থেকে তুলে আনতে পারে অমূল্য পাতালমণি। ও তোমরা বুঝবে না নারী, না বুঝবে, বুঝবে না। নারী নারীর কাজ করো মা। পরে রেণুকা বলল, আপনি বৃথা চিন্তা করছেন মা। নবীন বয়স, এখন বিশেষ প্রতিভার দরুন একটু অহংকার তো হবেই, ওসব ঠিক হয়ে যাবে। আর রামের 4 জ্যেষ্ঠ ওতে কিছু মনে করে না। তারাও জানে এ পিতার পক্ষপাত নয়, শুধু প্রতিভার স্বীকৃতি। সত্যবতীর কিন্তু মন মানে না, তার অন্তরে ভয়। ব্রাহ্মণ বংশে ক্ষত্রিয় জন্মেছে, ব্রহ্মতেজ ক্ষাত্রতেজ উভয় মিলেছে। এর ফল কি শুভ হতে পারে? ধীরে ধীরে বড় হয়ে উঠছে ছেলেরা। হতে পারে রাম বড় বীর, বড় পণ্ডিত, কিন্তু রুমন্নান, সুসেন, বসু, বিশ্বাবসুও বড় সুন্দর ছেলে, ভদ্র, অমায়িক ব্যবহার, 3 বেদ কণ্ঠস্থ, কিন্তু পিতৃ শিষ্যগুলির মধ্যে যারা দুর্বল, কম বুদ্ধি, তাদের সব সময়ে সাহায্য করতে প্রস্তুত। মা ও পিতামহীর সুখ দুঃখের দিকেও তাদের যথেষ্ট লক্ষ্য। সত্যবতী এখন খুবই বৃদ্ধা হয়ে গেছেন। তাকে প্রতিদিনকার কৃত্যে সাহায্য করে বড় ছেলে। শীতে যখন জড়সড় হয়ে যান, কষ্ট হবে বলে কোলে করে তাকে বয়ে নিয়ে গিয়ে বসিয়ে দেয় প্রাঙ্গণের ধারে উঁচু আসনে। দারুণ গ্রীষ্মের দুপুরে সমান বাতাস করে বসে মেজোটা। বসু বলে, আমি একদিক থেকে আর বিশ্বাবসু আরেক দিক থেকে ধরছি। চলুন একটু বেরিয়ে আসবেন পিতামহী। 2 পৌত্রের সাহায্যে বেড়াতে বেড়াতে সত্যবতীর মনে হয় বৃদ্ধাবস্থায় এমন অপারগ হয়ে পড়লেন, এটা মোটেই ভালো নয়। কিন্তু এই ছেলেগুলিকে যে দেখতে পেলেন, এদের ঐকান্তিক সেবা ও স্নেহ পেলেন, এতেই তার মন ভরে গেছে। রেণুকা বলে, মা, আপনার এমন আর কি বয়স, এত কেন অপটু হয়ে যাচ্ছেন? কি জানি মা, সত্যবতী উদাস গলায় বলেন। মনে মনে ভাবেন, কোনো দিন কি আর নিজের দিকে তাকিয়েছি? জানি না তো কি থেকে কি হয়েছে। সেদিন শরৎকালের প্রসন্ন দিন। ঘোর বর্ষার পর জল সরে গেছে। আকাশ মেঘমুক্ত, বনময় পথটালি সবুজে সবুজ। ঘাসে ঘাসে বনতল ঢেকে গেছে, কাশ ফুটেছে দলে দলে।
যেন জোছনার ছড়ি। হাওয়ায় মাথা দোলাচ্ছে আর বর্ষা মুক্তির প্রফুল্লতা ছড়িয়ে পড়েছে চারদিকে। ভোরবেলা থেকে শেফালির মৃদু গন্ধে মমা করছে দিকবিদিক। অঙ্গন নিকিয়ে গরুগুলিকে খাইয়ে আদর করে স্নান সেরে এসেছে রেণুকা। হোমের আয়োজন করে দিয়েছে। ভাড়ার থেকে চাল শাকাদি সব বার করে দিয়েছে। ঠিক সময়ে ছাত্রদের মধ্যে বিতরণ করেছে সেসব। আপন সংসারের জন্য যথারীতি পাক করেছে পরমান্ন, ক্ষীর সব তৈরি করেছে। মধ্যাহ্ন ভোজন সারা হয়েছে সবার। এখন বনভূমি ঝিমোচ্ছে। কোথাও কোথাও ছাত্ররা ছোট ছোট দল বেঁধে কথা বলছে। অনেকেই গোচারণে বেরিয়ে গেছে। ঋষিবর স্বয়ং মণ্ডপের খুঁটিতে ঠেস দিয়ে বিশ্রাম করছেন। রেণুকার আর মন টিকল না। গোশালের দুয়ার দিয়ে সে বেরিয়ে গেল, কাঁধে কলস। নদীর পথটি বারবার আসা যাওয়ার পিঠে টিঠে এমন শক্ত সমান হয়ে গেছে। দুদিকে বৃক্ষগুলির শাখার বারবারন্ত নিয়ম করে ছেটে দেয় ছাত্ররা। ফুলে ফুলে ভরা এখন সব গাছের শাখা। রেণুকা এগোয় আর তার পিঠে বুকে হাতে বারে বারে ঝরে পড়ে শারদ ফুলের অঞ্জলি। কিন্তু যত এগোই ততই নদীর দিক থেকে ভেসে আসতে থাকে নারী কণ্ঠের হাস্যরোল। কে? কারা? এমন শারদ মধ্যাহ্নে কৌশিকী নদীতে কারা এলো? আরেকটু এগোতেই চক্ষু স্থির হয়ে যায় রেণুকার। তার চেনা নিজস্ব ঘাটতিতে বসে রয়েছে তিনটি অনিন্দ সুন্দরী তরুণী। জলে আরও কয়েকজন। আর আর কোটি পর্যন্ত জলে মগ্ন মনোমুগ্ধকর হাসি হাসছেন এক অনিন্দ কান্তি যুবা পুরুষ। আড়াল থেকে দেখতে থাকে রেণুকা। কাঁধ পর্যন্ত ঘন কেশদাম ভিজে গেছে। আকর্ণ বিস্তৃত নয়ন, কপাল গণ্ড সব ভিজে। তার উপর কেশ থেকে বিন্দু বিন্দু জল ঝরে পড়ছে। কান থেকে কুন্তল ঝুলছে বায়ুতে অঙ্গদ। কি অপরূপ শ্বেত চন্দনের মতো গাত্রবর্ণ। তিনি দু হাতে করে জল তুলছেন আর নিকটস্থ তরুণীটির গায়ে ছুঁড়ে মারছেন। বাহু আর বক্ষের পেশিতে তরঙ্গ উঠছে। কখনো কাছে টেনে নিচ্ছেন এই তরুণীকে, সিক্ত অধরে চুম্বন এঁকে দিচ্ছেন। কখনো আরেকটিকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন নদীর গভীরে। পরক্ষণেই মৎস্যেন্দ্রর মতো মনোহর শক্তিশালী বায়ু বিক্ষেপে সাঁতরে যাচ্ছেন। মেয়েটি একটি সফরীর মতো চঞ্চল হয়ে পালাচ্ছে। ধরে ফেলছেন তাকে, জলের মধ্যেই নিবিড় আলিঙ্গনে বাঁধছেন। কি চাহনি, কি হাসি, প্রণয়ের কি অপরূপ সূক্ষ্ম কারুকলা। দেখতে দেখতে ক্রমে বসে পড়ে রেণুকা। পাশে মিতকলস অবহেলায় গড়াগড়ি খায়, সময় ভুলে যায়। গালে হাত, গণ্ডে সেত, চোখে মুগ্ধ আবেশ। কে ইনি? কে হে অনিন্দকান্তি যুবা পুরুষ? ইনি কি চিত্ররথ, গন্ধর্বরাজ চিত্ররথ? এত সুন্দর, এত সুপুরুষ, এত বিলাসী, এত প্রণয় লীলা নিপুণ আর কে হবেন? শিশুকাল থেকে শোনা ছিল বটে ইনি জলকেলি বড় ভালোবাসেন। নদীতে নদীতে স্তব্ধ দুপুরে স্নিগ্ধ প্রত্যুষে কিংবা রঙিন গোধূলিতে একে দেখা যায় প্রণয়িনী সমেত জলকেলি করছেন। বকুল গাছে ঠেস, গণ্ডে অরুণিমা, চোখ দুটি লজ্জা আর স্বপ্নরাঙা। তনুদেহটি বাসনায় থরথর করে কাঁপছে। সূর্য অস্ত গেছে, সন্ধ্যা নেমে গেছে। এইভাবেই তাকে আবিষ্কার করলেন যমদগ্নি। যমদগ্নি, যিনি নাকি ক্রোধকে জমিত শমিত করে রেখেছেন। একবার গাছের ফাঁক দিয়ে নদীর দিকে দেখেন ঋষি, আর একবার দেখেন স্বপ্ন বাসনা মগ্না বলকল বসনা তন্নিকে। এতদিন বিবাহ করেছেন যমদগ্নি, পত্নীকে এত সুন্দর, এত অভীষ্ট কখনো দেখেননি। ইচ্ছে করে এখনই এখানেই, কিন্তু না। জমিত অগ্নি ভেতর থেকে সদর্বে লাফিয়ে ওঠে। পত্নীর চুলের মুঠি ধরেন ঋষি, হিড় হিড় করে টানতে টানতে নিয়ে চলেন। পাপিষ্ঠা, সন্ধ্যান্নিকার সময় উত্তীর্ণ হতে চলল, নদী তীরে বসে পরপুরুষের জলকেলি দেখছিস? দু হাতে বলকন বসন সামলাই রেণুকা। প্রথম আঘাতে বিমূঢ় হয়ে গিয়েছিল, তারপর লজ্জা। এ কি লজ্জা! এ যে গৃহের দিকেই টেনে নিয়ে যাচ্ছেন ইনি। ছাত্ররা, ছেলেরা সবাই। ছি ছি, বনের ভেতর নিয়ে যান না। লোক চক্ষুর আড়ালে গিয়ে মারুন, ধরুন, যা খুশি করুন। এরপরে তার চোখ গভীর লজ্জায় বুজে যায়। শরীর থরথর করে কাঁপতে থাকে। চতুর্দিক থেকে ওরা ছুটে আসছে। মধুমিত্র, সুপর্ণ, অজিত,
ব্রহ্মবাহন, রোহিত, সংযুগ, সুতীর্থ বিস্ময়ে আতঙ্কে দলে দলে ছুটে আসছে ওরা। সদ্য আসা বালকরা আছে, নবীন কিশোর কাক পক্ষধররা আছে, আবার আসন্ন সমাবর্তন পরিণত যুবারাও আছে। তাদের সবার মাঝখান দিয়ে হুঙ্কার দিতে দিতে যমদগ্নি তাকে কুটিরের সামনের চত্বরে ছুঁড়ে ফেলে দিলেন। উপুর হয়ে পড়ে রইল রেণুকা। কি করছেন? কি হচ্ছে এটা? মদ্র রাজকুমার ব্রহ্মবাহন ছুটে আসে, স্বরে ক্রোধ। মধুমিত্র ব্রাহ্মণ কুমার বলে, এমন করবেন না আচার্য, মিনতি করছি, ইনি নারী, ইনি মাতা। অবিশ্বাসিনী! যমদগ্নি ক্রোধে লাক করতে করতে চিৎকার করে ওঠেন, এই নারী অবিশ্বাসিনী, নষ্টা। রুমোত্থান, সুসেন, বসু। পুত্ররা বিবর্ণ মুখে এসে দাঁড়ালো। বিশ্বা বসু কই? রাম? এই যে। হত্যা করো এই অপবিত্র কুলোটাকে, হত্যা করো। কেঁপে ওঠে রুমোন্নয়ন। কি হলো? অস্পুষ্টে বলে, না। বসু, সুসেন? অবিশ্বাসী চোখে চেয়ে থাকে দুই বালক। এ কি পরীক্ষা করছেন পিতা? পারব না। বিশ্বা বসু, পিতৃ আজ্ঞা পালন করো পুত্র। না। রাম? প্রিয় পুত্র আমার, বধ করো এই বিশ্বাসঘাতিনীকে। হতচকিত রাম তুলে নেয় তার প্রিয় অস্ত্র পরশু। করো কি রাম? রাখো রাখো। সত্যবতী কুঠির থেকে বেরিয়ে এসেছেন। একটি বিদ্যুতের ঝিলিক। মুহূর্তে ছিন্ন হয়ে গেল দেহকাণ্ড থেকে অপমানিত শির। লাফিয়ে উঠল, তারপর রুধির স্রোতের মধ্যে চিত হয়ে পড়ে রইল। গোশালের দুয়ার দিয়ে অনেক কষ্টে বেরিয়ে যান সত্যবতী। কোনো ক্রমে পৌঁছন গিয়ে নদী তীরে। এই তাহলে সর্বনাশ! সেই মহাপাপ যার ভয়ে সারা জীবন তার অঙ্গ কেঁপেছে। ধীরে নামেন তিনি। শান্ত নদী জলে সামান্য আলোড়ন। তারপর কৌশিকী বইতে থাকে আগে যেমন বইছিল। বিস্ফারিত চোখে চেয়ে আছে রাম। ছিন্নশিরটি দেহের সঙ্গে যোগ করার চেষ্টা করছে বড়টা। বসু আর সুসেনের বিলাপে ভরে যাচ্ছে 10 দিক। রাম দৌড়ে যায়। পিতা, মাকে জীবন ফিরিয়ে দিন। আপনি তো মহাতপা অলৌকিক শক্তিধর। অনুনয় করছি, আপনার আদেশ পালন করেছি, এবার মাতাকে। উত্তর দেন না যমদগ্নি। পিতা, এই রক্তাক্ত পরশু আমার হাত থেকে নিয়ে নিন না, কিছুতেই নামাতে পারছি না, আটকে রয়েছে। উহ! প্রাণপণ ডান হাত টানতে থাকে রাম। সবাই অবাক হয়ে তাকায়। কি বলে উন্মাদ? পরশু তো বদ্ধভূমিতেই পড়ে আছে। ছুটে যায় রাম। ধীমান, অজিত, ভদ্র, মধুমিত্র, এই পরশুটি আমার হাত থেকে একটু টেনে ছাড়িয়ে দিন না। উফ! ভদ্র প্রিয়ব্রত। দলে দলে আশ্রম ত্যাগ করে চলে যাচ্ছে ছাত্ররা। মুখ ফিরিয়ে একজন বলে, ও তোমার হাতের নয়, মনের পরশুরাম। নামায় হেন সাধ্য আমাদের নেই। বও সারা জীবন। রাজকুমার ঘৃণায় মাটিতে থুতু ফেলে, তারপর চলে যায়। পুরাণ বলে যমদগ্নি রেণুকাকে পুনর্জীবিত করেছিলেন। স্বামীর আদেশে আপন পুত্রের হাতে নৃশংস মৃত্যুর কোনো স্মৃতি তার থাকেনি। সবাই সব ভুলে গিয়েছিল। আমরা বিশ্বাস করি না স্বভাবতই। শেষ হলো আজকের গল্প। আবার আসবো অন্যদিন অন্য গল্প নিয়ে। ভালো থেকো।